আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সরকার পরিবর্তন বলতে ইউনূস সরকার পরিবর্তন হচ্ছে না, সরকার থাকছে। আমরা অনেকেই আলাপ আলোচনা করি যে ইউনূস সরকার দুর্বল সরকার, ইউনূস সরকার যে কোনো সময় চলে যাবে, ইউনূস সরকার পালানোর পথ খুঁজে পাবে না। এই কথাগুলো এখনো সত্যে পরিণত হয়নি। তবে যেটি বলছে যে ইউনূস সরকার দুর্বল, অবশ্যই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত দুর্বল সরকার আর হয়নি। গত 1 বছর যাবৎ বলছি ইউনূস সরকার যে দুর্বল, এই সত্যটাকে ইউনূস সরকার কোনোভাবে কোনো কার্যক্রমে এখনো পর্যন্ত মিথ্যে প্রমাণ করতে পারেনি। কিন্তু ইউনূস সরকার দুর্বল, এই দুর্বল সরকারকে যে ঝাঁকি দেওয়া, সরকারকে যে ফেলাই দেওয়া, এই ঝাঁকি দিয়ে ফেলানোর মতো ঝাঁকি ইউনূস সরকার এখনো পর্যন্ত অনুভব করেনি বা করে না, যার কারণে ইউনূস সরকার থাকছে এবং আরো জোরালো ভাবে থাকছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বর্তমান যে সরকার, উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আসবে বা রদবদল আসবে। ছাত্রদের প্রতিনিধি যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে তাদের দপ্তর থেকে, তাদেরকে সরিয়ে দিয়ে এমন হতে পারে যে নির্বাচন প্রস্তুতির জন্য তারা তাদের দলে যোগ দেবেন, তাদের দলে যাবেন। আবার কয়েকটি দপ্তরে যোগ হতে যাচ্ছে নতুন মুখ। খবর এগুলো বলছে আগামী মাসের মধ্যে, অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে এই পরিবর্তন হবে বলে বাংলাদেশের একটি গণমাধ্যমকে এ কথা জানিয়েছে সরকারি সূত্র। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পরিবর্তনের প্রস্তুতি নিয়েছে। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন বিশেষ সহকারীকে রদ বদলের বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে কয়েকজন উপদেষ্টাকে তাদের দপ্তর পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। 3টি কারণে এ ধরনের রদবদল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রথমত, নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো। দ্বিতীয়ত, এরই মধ্যে কয়েকজন উপদেষ্টা নানা বিতর্কিত কর্মে জড়িয়ে গেছেন। দপ্তর পরিবর্তনের মাধ্যমে তাদের ইমেজ রক্ষা করতে চায় সরকার। আবার কয়েকজন উপদেষ্টার কাজের চাপ কমাতে কয়েকটি দপ্তরে নতুন মুখ আনতে চায়। সরকার ঘোষিত 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে ক্লিন ইমেজ নিয়ে দায়িত্ব ছাড়তে চায় বর্তমান সরকার। এরই অংশ হিসেবে রদবদলের উদ্যোগ বলে জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদে বর্তমানে 22 জন সদস্য রয়েছেন। তাদের হাতে 41টি মন্ত্রণালয়, তাদের মধ্যে 2 জনকে সামলাতে হচ্ছে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব। মোহাম্মদ ফজলুল কবির খান ও শেখ বশির উদ্দিন। এর মধ্যে প্রথমজন সামলাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়। অন্যদিকে শেখ বশির উদ্দিন দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র, পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়। এদিকে 2টি করে মন্ত্রণালয় সামলাচ্ছেন 10 জন উপদেষ্টা। সবচেয়ে বেশি 5টি মন্ত্রণালয় ও বিভাগ সামলাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অধীনে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী, বিশেষ দূত, হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন 3 জন। এ সংখ্যা আরো কয়েকটি বাড়তে যাচ্ছে। অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন 6 জন। সিনিয়র সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন 1 জন। প্রতিমন্ত্রী পদমর্যাদার সংখ্যা না বাড়লেও তাদের দপ্তর বদল হতে চলেছে বলে জানান সংশ্লিষ্টরা জানান দপ্তর বন্টনে বড় ধরনের চমক থাকবে। কয়েকজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারীকে বড় মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হবে অপেক্ষাকৃত ছোট মন্ত্রণালয়ে। আবার বর্তমানে ছোট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ও বিশেষ সহকারীকে দেওয়া হতে যাচ্ছে বড় দায়িত্ব। অন্যদিকে চমক হিসেবে থাকছে কয়েকজন নতুন মুখ।
এদের মধ্যে কেউ কেউ বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন, আবার কাউকে আনা হচ্ছে বাইরে থেকে বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন এমন কিছু মানুষ আছে। যেমন সরকার বিভিন্ন কমিশন গঠন করেছে, এই ঐকমত্য কমিশন, এটা সেটা বিভিন্ন টাইপের কমিশন। এই কমিশনের মেয়াদ প্রায় শেষ হয়ে যাচ্ছে, কারণ তাদেরকে তো ক্ষমতার কেন্দ্রে রাখতে হবে, প্রোভাইড করতে হবে। এই কমিশনের লোকজনকেও উপদেষ্টা পরিষদে যুক্ত করবার এমন পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। অর্থাৎ ইউনূস সরকারের এখন পর্যন্ত যাবার, চূড়ান্তভাবে চলে যাবার কোনো পরিকল্পনা নেই, কারণ এখনো পর্যন্ত ঝাঁকি অনুভব করেনি। যারা সরকারের বিদায় চান, যারা সরকারের পতন চান, তাদের কার্যত দৃশ্যত এখনো ঝাঁকি দেবার মতো কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হয়নি। অন্যদিকে যে জিনিস দিয়ে সরকারটি টিকে আছে, যে জিনিস বলতে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে যে সরকারটা টিকে রাখা হয়েছে, সেনাবাহিনী এখনো পর্যন্ত ইউনূস সরকারের প্রতি সমর্থন অটুট আছে। এরই মধ্যে আজকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরো 2 মাস বাড়ানো হয়েছে। এটি গতকালকেই চিঠি জারি করা হয়েছে, প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থাৎ সবকিছু মিলে ইউনূস সরকারের এখনো যেভাবে বলছেন কালকে চলে যাবে, এখনো যাবার সময় হয়নি। ইউনূস সরকার, সোজা কথা, স্মরণকালের স্মরণাতীত ব্যর্থ সরকার, দুর্বল সরকার, ঝাঁকি অনুভব করছে না, নির্বিঘ্নে দিন পার করছে। নির্বিঘ্নে সব ইউনূস সরকারের যারা নেপথ্য শক্তি তারা সব দখল করছে। এই যে দেখুন, ছাত্র সংসদগুলো সব দখল হয়ে যাবে, এবং ছাত্র সংসদগুলো দখল হবার পরে ইউনূস সরকারের আরো নতুন নতুন পরিকল্পনা আসবে। সেটি জাতীয় নির্বাচন কেন্দ্রিক। এই যে বললাম, জাতীয় নির্বাচন নিয়ে যে সংশয়, সেই সংশয় সন্দেহ আরো পরিষ্কার হতে পারে যদি না ঝাঁকি আসে। ইউনূস তুমি বিদায় হও, ইউনূস সরকার তোমার বিদায় হতেই হবে, এমন কোন ঝাঁকি যদি, জোরালো ঝাঁকি যদি না আসে, ইউনূস সরকার থাকবে এভাবেই নিভু নিভু করে বাংলাদেশকে ব্যর্থ করে দিয়ে থাকবে। কাজেই সরকার চলে যাচ্ছে এমনটা বলবার এখনো সময় আসেনি। সরকারে জাস্ট পরিবর্তন আসছে, পরিবর্তন আসতে পারে। আওয়ামী লীগের মিডিয়ার নিয়ন্ত্রণ আসলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও শিবিরের হাতে ছিল। আজকে ক্ষমতাচ্যুত, চরম পর্যদস্ত অবস্থা, আজকেও আওয়ামী লীগের মিডিয়ার নিয়ন্ত্রণ 1 বছর হয়ে গেছে, এখনো শিবিরের হাতে। অনেকে সাদা চোখে হয়তো ভাবতে পারেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, ক্ষমতার রসকস খেতে শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল, কিংবা জামাতের লোকজন আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল ছদ্মবেশে। আপনারা আজকে অনেক নিদর্শন দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগ পতন হয়েছে 1 বছরে, এই 1 বছরের মধ্যে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে যদি আপনি খেয়াল করেন, এই যে 9 সেপ্টেম্বর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়ে গেল, ডাকসুর যে শিবির সমর্থিত শিবিরের ভিপিজিএস, তাদেরকেও আপনারা ছাত্রলীগের সঙ্গে ওঠা বসা করতে দেখেছেন। নির্বাচনের পরে বিভিন্ন ছবি প্রকাশ হতে দেখেছেন। তারা ছদ্মবেশে ছাত্রলীগের ভেতরে ঢুকেছিল, কিংবা আওয়ামী লীগের ভেতরে জামাতের লোকজন ঢুকেছিল। এখন হয়তো অনেকে বলবেন যে আওয়ামী লীগের তো করুণ অবস্থা, এই করুণ অবস্থায়, এই পর্যদস্ত অবস্থায় শিবির কিংবা জামাত আওয়ামী লীগের মধ্যে কেন ঢুকে থাকবে? যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভেবে থাকছেন। কারণ জামাত শিবিরের প্রধান প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের উপরে গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য এবং আওয়ামী লীগ যাতে খুব সহজে উঠে দাঁড়াতে না পারে, এজন্য আওয়ামী লীগ যত করুণ অবস্থায় থাকুক না কেন, শেষ বিন্দু পর্যন্ত থাকা পর্যন্ত গোয়েন্দা তৎপরতার জন্য হলেও আওয়ামী লীগের ভেতরে জামাত শিবির ঢুকে থাকবে। আপনি রাষ্ট্রীয়ভাবে যদি চিন্তা করেন যে রাষ্ট্র টু রাষ্ট্র গোয়েন্দা তৎপরতা চালায়, বিশ্বের যেগুলো বড় বড় রাষ্ট্র, প্রধানতম রাষ্ট্র, তাদের সারা পৃথিবীতে গোয়েন্দা জাল, গোয়েন্দা নেটওয়ার্ক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ, ভারতের র, পাকিস্তানের আইএসআই, এরকম বিভিন্ন জায়গায়
গোয়েন্দা তৎপরতা সম্ভাব্য জায়গা। পাকিস্তান আমি দুর্বল একটা দেশের কথা বললাম, কিন্তু বাংলাদেশের কথা যদি বলেন, পাকিস্তানের আইএসআই বাংলাদেশে তৎপরতা আছে। ঠিক তেমনি যেহেতু জামাতের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ, আওয়ামী লীগে গোয়েন্দা তৎপরতার জন্য থাকবে। আর আরেকটি কারণ যেটি বললাম, যে আওয়ামী লীগ যাতে সহজে উঠে দাঁড়াতে না পারে, আওয়ামী লীগের তথ্য উপাত্ত নিজেদের মধ্যে নিয়ে জামাত শিবির সেই পরিকল্পনা করে আওয়ামী লীগের কর্মপরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য আজীবন থাকবে। এই সত্যটা আপনাকে মানতে হবে। এই মুহূর্তে পৃথিবীতে একটা বড় বিষয় হচ্ছে গণমাধ্যম। আওয়ামী লীগের গণমাধ্যম বলতে আসলে নিউ মিডিয়া। এই মুহূর্তে আওয়ামী লীগের পত্রিকা নাই, আওয়ামী লীগের টেলিভিশন কাভারেজ নাই। আওয়ামী লীগের এই মুহূর্তে প্রধান গণমাধ্যম হতে হবে কি? সোশ্যাল মিডিয়া, প্রধানত ফেসবুক, ইউটিউব চ্যানেল। কিন্তু আপনি যদি আওয়ামী লীগের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের গত 16 বছর দেখেছেন, ক্ষমতাসীন দল, একটা ক্ষমতাসীন দলের ইউটিউব ফেসবুক পেজ যদি আপনি দেখেন, এখনো অবাক হবেন। গত 1 বছর দেখছেন কি অবস্থা আপনি দেখছেন। আমরা একটু জাস্ট আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের ফেসবুক, ইউটিউব একটু দেখে আসবো তাদের অবস্থাটা কি। আমরা প্রথমেই আওয়ামী লীগের ফেসবুক পেজটা একটু দেখব। আওয়ামী লীগের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা 4 মিলিয়ন বা 40 লাখ। বিএনপির ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা 3.7 মিলিয়ন বা 37 লাখ। জামাতের ফেসবুক পেজে ফলোয়ার 2.6 মিলিয়ন বা 26 লাখ। এবার আমরা ইউটিউব চ্যানেলগুলো একটু দেখে আসি। আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 4,97,000, 5 লক্ষর নিচে। বিএনপির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 2.74 মিলিয়ন, প্রায় 28 লাখের কাছাকাছি। জামাতের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 6,28,000। আপনি তুলনা করুন 16 বছরের ক্ষমতাসীন আওয়ামী লীগের ফেসবুক পেজ কোথায় থাকা উচিত? এই মুহূর্তে মাত্র 40 লাখ ফলোয়ার কেন? আওয়ামী লীগের ফেসবুক পেজে 4 কোটি ফলোয়ার থাকা উচিত। আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে কমপক্ষে 1 কোটি সাবস্ক্রাইবার থাকা উচিত। আজকে একজন ব্যক্তির যে সাবস্ক্রাইবার তার থেকেও কম আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে যুদ্ধটা হতে পারে অনলাইন যুদ্ধ। আওয়ামী লীগ কি দিয়ে যুদ্ধ করবে? আওয়ামী লীগের জন্য এত পজিটিভ, এত ইতিবাচক, তারপরেও আওয়ামী লীগের যে যুদ্ধের যে অস্ত্র, সেই যুদ্ধের অস্ত্র দুর্বল। জামাত ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতায় ছিল না, কিন্তু জামাতের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আওয়ামী লীগের থেকে বেশি। বিএনপির তো এতই বেশি, 27 লাখ, 28 লাখ। আওয়ামী লীগ 16 বছরে কি করেছে? নিশ্চয়ই শিবির কন্ট্রোল করেছে। শিবির কন্ট্রোল করবার কারণে আওয়ামী লীগের এই যে এত উন্নয়ন কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধ, এটা সেটা বিভিন্ন কিছু প্রচারণায় আসেনি। প্রচারণায় না আসার কারণে আজকে আমাদের জেনজিকে আমরা মেসেজ পৌঁছাতে পারিনি। জেনজির মধ্যে জেনজির হৃদয়ে জায়গা করে নিতে পারেনি, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান ওঠে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। সেটা ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের নিউ মিডিয়ার ব্যর্থতা, প্রচলিত মিডিয়ারও ব্যর্থতার দোষ বলে শেষ করা যাবে না। টেলিভিশন বলুন, পত্রিকায় বলুন, আওয়ামী লীগের সেই অর্থে উপস্থিতি ছিল না। কেন ছিল না? শিবির কন্ট্রোল করে। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে আওয়ামী লীগের ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়ানোর প্রধান অস্ত্র হতে পারে নিউ মিডিয়া বা সোশ্যাল মিডিয়া, কিন্তু এখনো আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলুন, ইউটিউব চ্যানেল বলুন, এখনো শিবির কন্ট্রোল করছে। যার দরুন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস যদি আপনি খেয়াল করেন, আপনি ফেসবুক পেজে ঢুকবেন, প্রতিদিন কিসের যেন একটা টক শো করে, প্রতিদিন কাদেরকে নিয়ে করে, তারা নিজেই নিজেকে চেনে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে, এবং বিতর্কিত লোকজনকে নিয়েও করা হয়। ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই, বারবার কোনো প্রচেষ্টা নেই, কিংবা ইউটিউব চ্যানেলের দর্শক নেই,
ফেসবুকে টকশোয় দর্শক নেই। বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়। আমি আওয়ামী লীগের কেউ না, আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ, এতে কোনো ভেজাল নেই। এই যে পেছনে ছবিটা দেখছেন, এই পেছনের ছবিটা আমার সত্যি। আমি একজন ভারতপন্থী মানুষ, মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষের একজন মানুষ। কারণ এই ছবিটা ভারতের প্রতি আজীবন আমার আমৃত্যু কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ এই ছবিটা থাকবে। কারণ ভারত আমার স্বাধীনতা, আমার মুক্তিযুদ্ধে সহযোগিতা করে আজকে আমি স্বাধীন বাংলাদেশের মানুষ বলতে পারছি। ভারত যদি 1971 সালে সহযোগিতা না করত, তাহলে আজকে হয়তো আমার জন্ম হতো পাকিস্তানে, আজও আমি হয়তো পাকিস্তানি হিসেবে পরিচয় দিতাম, বৈষম্যের জীবন আমাকে যাপন করতে হতো। আজকে হয়তো আমাকে পাকিস্তানের বেলুচিস্তান যেভাবে 77 বছর যাবৎ জ্বলে পুড়ে ছারখার হচ্ছে, আমাকেও সেভাবে ছারখার হতে হতো। কাজেই আমি ভারতের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব, মুক্তিযুদ্ধের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমি আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগের কেউ নয়, কিন্তু আওয়ামী লীগের প্রতি আমার কৃতজ্ঞতা, আমার বাংলাদেশকে স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, এজন্য আমি আওয়ামী লীগের কথা বলি। আমি জামাতের কথা বলতে পারবো না, কিংবা আমি বিএনপির কথা বলতে পারবো না, কারণ বিএনপির কোনো পন্থা নেই, মুক্তিযুদ্ধের পন্থা নেই, মুক্তিযুদ্ধ বিরোধী পন্থা নেই, ভারত পন্থা নেই, পাকিস্তান পন্থা নেই। জামাতকে আমি ডাইরেক্ট আঙুল নির্দেশ করতে পারবো, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, পাকিস্তান পন্থী শক্তি। কাজেই জামাত আমার প্রতিপক্ষ। সেই জায়গা থেকে আমি আওয়ামী লীগকে ফেভার করব বা ফেভার করি, আমি যদিও দলীয় রাজনীতি করি না। আজকে আওয়ামী লীগের দৈন্য দশা দেখে, দুর্বলতা দেখে আমি অনেকের সাথে আলাপও করেছি এই বিষয়গুলো নিয়ে, যে আওয়ামী লীগ নিউ মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এত দুর্বলতা নিয়ে আজকের যুদ্ধটা কিভাবে হবে, কেউ কোনো সদুত্তর দিতে পারে না বা দিতে পারেনি। আওয়ামী লীগ আসলে কোথায় জিম্মি হয়ে আছে, সেই জায়গাটা চিহ্নিত করা দরকার। আমরা কদিন আগে আসার কথা শুনলাম যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তার সন্তানদের দায়িত্বে নিয়ে আসছেন, দায়িত্ব দিচ্ছেন। আমরা আশা করব যে আওয়ামী লীগের আগামীর যুদ্ধ এই নিউ মিডিয়া দিয়ে যুদ্ধ হবে, এবং প্রথম কাজ হবে শিবির মুক্ত করা। এবং শিবিরের গোয়েন্দা তৎপরতা কোথায় আছে, জামাতের গোয়েন্দা তৎপরতা কোথায় আছে, সেটি বের করা। কে শিবির, কোথা থেকে শিবির, কোন সূত্রে শিবির, আমি এগুলো বলবো না। আপনাদেরও গোয়েন্দা থাকতে হবে, আপনাদেরও স্পাই থাকতে হবে, আপনাদেরও খুঁজে বের করতে হবে কে শিবির, কে কিভাবে আপনাদের পেজটাকে পরিচালনা করছে, কে কিভাবে আপনার পেজটাকে অপব্যবহার করছে। আওয়ামী লীগ অফিসিয়াল ফেসবুক পেজ, আওয়ামী লীগ অফিসিয়াল ইউটিউব চ্যানেল বলা হচ্ছে, কিন্তু সেখানে কি হচ্ছে এগুলো দেখাটাও আওয়ামী লীগের যুদ্ধ যায়। এই যে আজকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ সুরক্ষার জন্য আওয়ামী লীগের যুদ্ধের জয়, একটি কল্যাণ, একটি ভালো, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের যুদ্ধের জয় করতে হবে আওয়ামী লীগকে। এই জন্য আওয়ামী লীগের এই মুহূর্তের যুদ্ধের প্রধান টুল সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়ায় যদি আপনার শিবির কন্ট্রোল করে, তাহলে আওয়ামী লীগের খুব সহসা ঘুরে দাঁড়ানো কঠিন ব্যাপার হয়ে যাবে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর সব অনুষঙ্গ রেডি, কিন্তু এই জায়গাগুলোই যদি গুরুত্ব না দেন, 16 বছরে যেমন আপনারা প্রচারণায় পিছিয়ে ছিলেন, তেমনি আজকে ফিরে আসা, বাংলাদেশে কার্যক্রমে ফিরে আসা, ক্ষমতায় আসা অনেক কঠিন হয়ে যাবে। পেছন থেকে ঠেলে দিয়ে হয় না। আপনি সোশ্যাল মিডিয়া 3টা দলের, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, 3টা দলের সোশ্যাল মিডিয়ার কার্যক্রম একটু লক্ষ্য করে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া যেন এগুতে না পারে। পেছন থেকে টেনে ধরার একটা প্রবণতা আছে। তো আমাকে অনেক পোস্ট দেখে অনেকে আমাকে নক করে, মেসেঞ্জারে জানায়, মেসেঞ্জারে দেয়। আমি তো কেউ আওয়ামী লীগের কেউ না, আমি কিভাবে কথা বলবো? আমি জাস্ট দুটো কথা বলতে পারি যে আওয়ামী লীগের পেজে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে। কাজেই বাঁচতে হলে, বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সেই বাংলাদেশকে সুরক্ষা দিতে হলে এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া আসলে গতি নেই। কাজেই আওয়ামী লীগের এই সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করতে হবে। আমরা আশা করব যে আওয়ামী লীগ এই বিষয়গুলো খেয়াল করবে। এই মুহূর্তে এ পর্যন্ত।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।